এরপরে ছোট ভাইটি পাখির পিঠে বসে আর পাখি উড়তে শুরু করে। তারা নদী, নালা, পাহাড়, পর্বত, সমুদ্র পার করে এক নির্জন দ্বীপে এসে পৌঁছায়। এক গ্রামে দুই ভাই ছিল। ছোটবেলাতেই তারা তাদের বাবা মাকে হারায়। তাদের অল্প কিছু জমি জমা ছিল। তার আয় থেকে কোনো রকমে দিন চলতে লাগলো তাদের। বড় ছেলে ছিল লোভী এবং স্বার্থপর। ছোট ভাইয়ের কোনো লোভ লালসা ছিল না। তারপর তারা যখন বড় হলো তখন বড় ভাই সম্পত্তি ভাগাভাগির কথাটা তুলল। দেখ ভাই, অনেক দিন হলো বাবা মা মারা গিয়েছে। এই সামান্য জমি জমা দিয়ে তো আর আমাদের দুজনের সংসার চালানো সম্ভব নয়। তাই আমি ঠিক করেছি বিষয় সম্পত্তি সব আজই ভাগ করে ফেলবো। কিন্তু দাদা, আমাদের তো খুবই সামান্য জমি জমা আছে, ভাগ করলে কি আর কিছু অবশিষ্ট থাকবে? শোন, আমি বড়, তাই ভালো মন্দের বিচারটা আমাকেই করতে দে। আমাদের ওই আবাদি জমি আর এই বসত বাড়ি, এই দুটো আমি রাখছি। হ্যাঁ, আর তোকে দিচ্ছি ওই পিছনের যে ছোট্ট কুড়ে ঘরটা, আর তার সামনে যে চারা গাছটি আছে ওইটা তোর ভাগে থাকবে, ওইটা তুই পাবি। দাদা, শুধু একটুকু কুড়ে ঘর আর চারা গাছ, এতে আমার চলবে? কেন চলবে না? দেখ, আমি বড়, আমি যা দিচ্ছি তাই নিয়ে তুই সুখে থাক। আমার সিদ্ধান্ত কিন্তু নড়চড় হবে না। ছোট ভাই আর কি করে, সে সেই কুঁড়ে ঘরে বসবাস করতে থাকে আর ঘরের সামনের চারা গাছটিকে দেখাশোনা করতে থাকে। এইভাবে কিছুদিন কেটে যায় আর গাছটিও কিছুটা বড় হয়ে যায়। কিছুদিন পরে দুই ভাই বিয়ে করে বউ ঘরে আনে। বড় ভাই ছোট ভাইকে ঠকিয়ে অনেক জমি জায়গা নিয়েছিল, তার দিব্যি চলে যেতে লাগলো। আর ছোট ভাইয়ের অভাব অনটনে দিনকাল চলতে লাগলো। একদিন ছোট ভাই আর তার বউ নিজেদের মধ্যে কথা বলছিল। জানো, বড়দা আমায় এই ভাঙা ঘর আর চারা গাছটি দিয়েছিল, দিয়ে ভেবেছিল আমি না খেতে পেয়ে মারা যাব। কিন্তু তোমার যত্নে গাছটি কত বড় হয়েছে গো। হ্যাঁ গো, আমি প্রতিদিন এতে জল সার দিই। কিন্তু এর আগে অনেক দিন তুমিও তো গাছটিকে অনেক দেখাশোনা করেছো। দেখো, ডালপালা ভরে কি সুন্দর কুড়ি এসেছে। এবার নিশ্চয়ই খুব মিষ্টি ফল হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ফলগুলো পাকলে আমরা দুজনে তৃপ্তি করে খাবো আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। আমাদের আর কোনো অভাব থাকবে না। দেখতে দেখতে থোকা থোকা ফল ধরলো গাছটায়, কিন্তু ফলগুলো না পাকতে কোথা থেকে একটা বিরাটকায় পাখি এসে সেই ফলগুলো খেতে লাগলো। ওগো, শিগগির বাইরে এসো, দেখো কি কাণ্ড! কি 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 হয়েছে, কি হয়েছে গো? এত চিৎকার করছো কেন? ওই দেখো, কোথা থেকে এক প্রকাণ্ড পাখি উড়ে এসে আমাদের গাছের ফলগুলো সাবার করে দিচ্ছে। কি সর্বনাশ! ফলগুলো তো এখনো পাকেনি, তার আগেই এমন পাখি কোথা থেকে এলো? এইভাবে খেলে তো আমাদের জন্য আর একটাও ফল অবশিষ্ট থাকবে না গো। দেখছো পাখিটা কেমন মজা করে সব ফলগুলো খেয়ে নিচ্ছে? একটা ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেব? না 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 না, ঢিল ছুঁড়ো না। পাখিটি তাড়াতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে যদি আমাদের ফলগুলো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? ঠিক বলেছ, কিন্তু এভাবে চললে তো আমরা একটা ফলও মুখে তুলতে পারবো না। কি আর করা যাবে, কপালে যা আছে তা অবশ্যই হবে। ওর পেট ভরে খেয়ে নিয়ে ও আপন ইচ্ছায় উড়ে চলে যাবে। মুখে বললে তো আর ও কথা শুনবে না। এইভাবে পাখিটি প্রত্যেক দিন ফল খায় আর উড়ে চলে যায়। এই রকম একদিন পাখিটা যখন গাছে বসে ফল খাচ্ছিল, তখন ছোট ভাই ও তার স্ত্রী গাছের তলা থেকে তা দেখছিল। কি ব্যাপার, তোমরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ও মা, পাখিটা তো মানুষের মতো কথা বলছে। শোনো পাখি ভাই, এই গাছটি আমরা অনেক যত্ন করেছি আর বড় করে তুলেছি, কিন্তু এর একটাও ফল আমরা এখনো পর্যন্ত খাইনি। তুমি তো সব ফল খেয়ে ফেললে ভাই। চিন্তা করো না, আর এর জন্য তোমরা মন খারাপ করো না। তোমাদের পরিশ্রমের দাম আমি অবশ্যই দেব। তোমাদের প্রতিটি ফলের বদলে আমি 3 আউন্স করে সোনা দেব তোমাদের। সোনা? সত্যি বলছো? হ্যাঁ, সোনা দেবে? সত্যি কথা বলছো? হ্যাঁ, কাল তোমরা একটা বড় থলি তৈরি রেখো,
তাতে করে তোমরা যত খুশি সোনা আনতে পারবে। তারপরে পাখিটি ফল খেয়ে উড়ে যায় আর ছোট ভাই তার বউকে বলতে থাকে, আচ্ছা, ওই পাখিটি যে বলল আমাদেরকে অনেক সোনা দেবে, এ কথা কি সত্যি? হ্যাঁ গো, হতেও পারে ওই পাখিটি কোনো দিব্য পাখি হবে বলে আমার মনে হয়। আজও পর্যন্ত কোনো পাখিকে তো মানুষের মতো কথা বলতে শুনিনি, কিন্তু এই পাখিটি কথা বলতে পারে, আবার কত বড়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাহলে ঠিক আছে, তাহলে কালকের একটা বস্তা তৈরি করে রাখি, তারপরে দেখা যাক না কি হয়। পরের দিন সেই পাখিটি আবার আসলো, অনেক ফল খেলো। তারপরে ছোট ভাইকে বলল, কি গো, তুমি তৈরি? এবার আমার পিঠে চড়ে বসো, আমি তোমাদেরকে অনেক দূরে একটি পাহাড়ে নিয়ে যাব। আমি তৈরি, চলো যাওয়া যাক। তারপরে ছোট ভাইটি পাখির পিঠে বসে আর পাখি উড়তে শুরু করে। তারা নদী, নালা, পাহাড়, পর্বত, সমুদ্র পার করে এক নির্জন দ্বীপে এসে পৌঁছায়। আমরা এসে গেছি, এই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, এ কি? এখানে তো শুধু শুধু সোনা, পাথর নেই, শুধু সোনার তাল আর হীরের টুকরো চারিদিকে ছড়িয়ে আছে। ঠিকই বলেছ, তোমার থলেতে যত ধরে সোনা, হিরে সব ভরে নাও। ছোট ভাই দ্রুত থলে ভরে। আমার থলি ভরা হয়ে গেছে পাখি ভাই, এবার চলো, আমার স্ত্রী আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আমার পিঠে বসো। পাখিটি ছোট ভাইকে পিঠে নিয়ে পুনরায় উড়ে চলল এবং তাকে নিরাপদে তার বাড়ির আঙিনায় পৌঁছে দেয়। প্রচুর ধন রত্ন পেয়ে ধনী হয়ে গেল ছোট ভাই। সেই ছোট কুঁড়ে ঘর আর গাছটি রেখে দিয়ে তারা তার পাশে একটা বড় পাকা বাড়ি তৈরি করলো এবং একটা বড় খামার আর অনেক বিষয় সম্পত্তি কিনল। বড় ভাইয়ের থেকেও অনেক টাকা পয়সা হলো তার। একদিন খুড়ো, আমাকে কিছু টাকা ধার দেবে? জমি চাষ করব, ফসল উঠলেই তোমাকে আমি দিয়ে দেব। আমার কাছে তুমি টাকা চাইতে এসেছো কেন? তোমার ভাই তো এখন এই গ্রামের মধ্যে সবচাইতে বড় লোক, তার জমি জমা, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। সে হঠাৎ করে গরিব লোক থেকে বড় লোক হয়ে গেছে, তুমি তার কাছে তো সাহায্য চাইতে পারো। এ কথা আমিও শুনেছি কাকা, ওর তো নুন আনতে পান্তা ফুরোয়, ও এত জমি জায়গা ধন সম্পত্তি কী করে করলো? তা বাবু, আমি ওসব কিছু জানি না, আমি যা দেখেছি তাই তোমাকে বলছি। বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখতে পারো। তারপরে বড় ভাই বাড়ি ফেরত আসে আর তার বউকে সব কথা বলে। কি বলছো তুমি, সত্যি নাকি? চলো একবারে গিয়েই দেখি। তারপরে বড়দা আর বড় বউ ছোট ভাইয়ের ঘরের দিকে চলতে শুরু করে। হ্যাঁ, এ কি দেখছি আমি? এ কি বাস্তব না স্বপ্ন? বড় বউ, তাকিয়ে দেখো, এ তো রাজপ্রাসাদ। তাই তো দেখছি, যে ছোট ভাই দুবেলা খেতে পেত না তার বাড়িতে এত ছিচাকর, এত ঐশ্বর্য, আমার তো গা জ্বলে যাচ্ছে দেখে। যতদিন ছোট ভাই গরিব ছিল, তার বড় ভাই আর বৌদি একদিনও দেখতে আসেনি তাদেরকে, কিন্তু তারা হঠাৎ ধনী হয়ে উঠেছে জানতে পেরে তাদের বাড়িতে এলো বড় ভাই ও বড় বৌদি। আসুন আসুন বড়দা, আসুন বৌদি, আসুন আসুন বৌদিমণি, আপনারা অনেক দিন পরে এলেন, আমি খুব খুশি হয়েছি বৌদি। দিদি, আপনারা হাত মুখ ধুয়ে নিন, খাবারের আয়োজন করছি। খাবারের টেবিলে দামি ও সুস্বাদু খাবার সাজানো হয়েছে। সবাই খেতে বসলো, কিন্তু বড় ভাই ও তার স্ত্রী অস্বস্তিতে ছটফট করছেন। হ্যাঁ, তা আয়োজন তো খুব ভালো হয়েছে, আয়োজন মন্দ করনি তোমরা, কিন্তু ভাই আমার একটা কথা তো মাথায় ঢুকছে না, এই আকাশ ছোঁয়া সম্পত্তি, এই খামার, জমি জমা সব হঠাৎ কোথা থেকে এলো রে? ঠিক তাই, আমরা তো শুনেছিলাম তোমরা সেই ভাঙা কুড়ে ঘরে থাকো, আমাদের তো গলায় খাবার নামছে না, এটা না জেনে যে গুপ্তধনটা পেলে কোথায়? বর্দা, লুকোবার কিচ্ছু নেই দাদা, ওসব পুরনো কুঁড়ে ঘর আর ওই পাশের ছোট গাছটির আশীর্বাদ।
ওখান থেকেই তো আমি সব ধনরত্ন পেয়েছি। যা দেখছো সবই ওই অলৌকিক কৃপায়, সবই ভগবানের ইচ্ছা। তারপরে যা হয়েছিল ছোট ভাই বড় ভাইকে সব খুলে বলল। সব শুনে বড় ভাই বলল, শোন ভাই, তুই আমার কত আদরের ছোট ভাই। আমরা ছোটবেলায় কত মিলেমিশে থাকতাম বলতো। তুই এখন এত বড় লোক হয়েছিস, তা তা আমি আমি এখন আমি চাইছি কি ওই কুঁড়ে ঘরটা আর ওই গাছটা তুই আমায় দে। তোকে আমি অনেক টাকা দেব, ওটা তুই আমায় বেচে দে ভাই। হ্যাঁ ভাই, যে দাম চাইবে আমরা দেব। ওই ঘর আর গাছটা আমাদের খুব পছন্দ হয়েছে, তুমি ওটা আমাদের বিক্রি করে দাও। ওসব কি কথা বলছো বড়দা? তুমি আমার বড় ভাই, এর জন্যে দাম দিতে হবে কেন? তুমি যখন যখন চাইছো তখন ওই কুঁড়ে ঘর আর গাছটা আমি তোমাকেই দিলাম। তোমাকে কোনো কিছু টাকা পয়সা দিতে হবে না, আমি ওগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। কাল সকাল থেকেই আমরা ওইখানে চলে আসছি। হ্যাঁ 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 দাদা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। পরদিন থেকেই বড় ভাই তার স্ত্রীকে নিয়ে সেই কুঁয়ে ঘরে গিয়ে বাস করতে লাগলো আর সেই গাছটার যত্ন করতে লাগলো। বছর খানিক পরে আবার ফল ধরলো গাছটায়। প্রতি বছর একবার করে ফল ধরতো গাছটায়। আবার ফল খেতে এলো পাখিটা। বড় ভাই আর বড় বউ সেই গাছের দিকে তাকিয়ে আছে। তা দেখে পাখি বলল, এই যে শুনছেন, এই গাছ কি আপনাদের? হ্যাঁ, এই গাছটা তো আমাদেরই। কিন্তু ভাই পাখি, তুমি আমাদের সব ফল খেয়ে শেষ করে দিচ্ছ। তা এই ফলের দাম কিন্তু আমাদের দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। তাহলে শোনো, কালকে তোমরা একটা থলি নিয়ে এসো। সেই থলিতে যত সোনা ধরবে আমি তোমাদেরকে তত সোনা দেব। হ্যাঁ, সত্যি বলছো? ঠিক আছে ঠিক আছে, কালকেই আমি এইখানে থলে নিয়ে এসে দাঁড়িয়ে থাকবো। পরদিন সকাল বড় ভাই ও তার স্ত্রী দুটি বিশাল বড় থলে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে পাখির অপেক্ষা করতে লাগলো। ঠিক সময় পাখি এলো। পাখি পাখি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আমাদের সেই পাহাড়ে নিয়ে চলো। আমার আর তর সইছে না। ঠিক আছে, আগে আমি কিছু ফল খেয়ে নেই, তারপরে তোমাদের নিয়ে যাব। তুমি ফল পরে খেয়ে ওখানে, এখন আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো। আমি তোমাকে একা যেতে দেব না, আমিও যাব তোমার সঙ্গে সোনার পাহাড় দেখতে। এত সোনা তুমি একা আনতে পারবে না, আমিও তোমার সঙ্গে হাত লাগাবো। ঠিক আছে, তাহলে তোমরা যখন শুনবেই না, চলো তাহলে এখনই চলো। ঠিক আছে, চলো চলো চলো। তোমরা আমার পিঠের উপরে চেপে বসো। তারপরে পাখি তাদেরকে নিয়ে সোনার পাহাড়ের দিকে উড়ে চলল। এই সোনার পাহাড়ের থেকে তোমরা যত খুশি সোনা, মণিমাণিক্য সব তোমরা এখান থেকে নিয়ে নাও। ওরে বাবা, কত সোনা! শুধু সোনা আর সোনা। এই সব সোনা আমি নেব, সব সোনা আমি নেব। একটাও সোনা আমি হাতছাড়া করব না। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাও। আরো সোনা নাও, আরো নাও। আর ওই হিরেগুলো তাড়াতাড়ি ভরে নাও, থলে যেন একদম খালি না থাকে। থলে তো অনেক ভারী হয়ে গেছে গো, আর তো ধরছে না। আরে ধরবে, একটু চেপে চেপে ভরো। এমন সুযোগ কি আর আসবে? তাড়াতাড়ি ভরো, তাড়াতাড়ি। তোমাদের থলে তো ভর্তি হয়ে গেছে, তাহলে চলো এবার যাওয়া যাক। থলে ভর্তি হয়ে গেলে দুজনে মিলে বস্তা নিয়ে পাখির পিঠে চেপে বসে। তখন পাখিটি উড়ে চলে। সে অতি কষ্টেই ডানা ঝাপটাচ্ছে। সে ক্লান্ত হয়ে পড়েছে। উফ, তোমরা থলেতে অনেক সোনা ভরেছো বলে মনে হচ্ছে। আমার উঠতে খুব কষ্ট হচ্ছে। তোমরা এক কাজ করো, কিছু সোনা ফেলে দাও। আরে একটু কষ্ট করে ওড়ো পাখি ভাই, আমরা প্রায় পৌঁছেই গেছি। এত সোনা তো আর ফেলে দেওয়া যায় না না। কিন্তু আমি তো আর পারছি না। সামনে বিশাল সমুদ্র, আমার ডানা আর চলছে না। পাখি, তুমি আমাদের ফল খেয়েছো, সেই দিন তোমাকে শোধ করতে হবে। পড়ে যেও না যেন, আমাদের ঠিকভাবে আমাদের ঘরে পৌঁছে দাও। ওফ,
এই ভার, আমি আর সইতে পারছি না। আমি আর তোমাদের পিঠে করে নিয়ে বইতে পারবো না। পাখি তার পিঠ ঝাড়া দিল। বড় ভাই, তার স্ত্রী এবং সোনার থলেগুলো সব সমুদ্রের জলে পড়ে গেল আর গভীর সমুদ্রে তলিয়ে গেল। পাখিটি একা উড়ে এসে তাদের বাড়ির সামনে সেই গাছটিতে বসল। সে শান্ত বনে ফল খেতে শুরু করলো। তখন ছোট ভাই এসে পাখিটিকে জিজ্ঞাসা করলো, আমার দাদারা তোমার সঙ্গে গিয়েছিল না? কই তারা? কই তাদেরকে তো দেখতে পাচ্ছি না। কিছু কিছু মানুষের লোভের কোনো শেষ সীমা নেই। বেশি সোনার লোভে ওরা নিজেদের জীবন নিজেরাই হারিয়ে ফেলেছে। অত্যাধিক লোভের ফলে বড় ভাই আর বড় বউ ওই সমুদ্রের জলে ডুবে মারা গেল। তাই কথাই আছে যে অতি লোভে তাঁতি নষ্ট।